বাড়ির ছোট্ট বাচ্চাটিকে হয়তো বারবার আপনি বারণ করেছেন, সোফার মধ্যে কিন্তু লাফাবি না। কিন্তু আপনি যেই ঘর থেকে বেরিয়ে গেলেন তখনই দেখলেন ঠিক সোফার উপর উঠেই লাফাতে শুরু করলো। আলনায় বা কোথাও একটা সুন্দর করে জামাকাপড় গুছিয়ে রেখেছেন, আর তার কাজ হচ্ছে সেগুলোকে টেনে টেনে নামিয়ে মাটির মধ্যে ছড়িয়ে রাখা। আপনার প্রয়োজনীয় বইপত্র, কাগজপত্র, ডায়েরি, পেন, যেগুলোকে আপনি বলে দিয়েছেন যে এগুলো কিন্তু ধরবি না, এগুলো কিন্তু আমার কাজের জিনিস, এগুলো নিয়ে খেলা নয়, হ্যাঁ, কিন্তু তার কাজের জিনিস ওইগুলোই সব থেকে বেশি। এই রকম ঘটনা বা এরকম পরিস্থিতি আমরা প্রাত্যহিক জীবনে সবাই ফেস করি। বাড়িতে যাদের বাচ্চা আছে সবাই ফেস করি। কিন্তু যখন বাচ্চাদেরকে বারবার কিছু বারণ করি, তারপরেও যখন বাচ্চারা এই কাজটা করে, তখন মাথা যায় গরম হয়ে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমরা চিৎকার করে উঠি। কেউ কেউ হয়তো হাতে বা পায়ের মধ্যে একটা বাড়িই মেরে দিলাম। আবার ঠিক কয়েক সেকেন্ড পরে গিয়েই মনে হয়, ইস, আমি এটা কেন করলাম, আমার এটা করাটা ঠিক হলো না। হয়তো কারো এটা মনে হয় না। আবার অনেকের ক্ষেত্রে হয়তো বেশ কিছুক্ষণ পরে গিয়ে কোথাও চুপচাপ বসে আছে, তখন তার মনে হলো আমি কীরকম কয়েক সেকেন্ডের মধ্যে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। আমরা বকবো নাকি বুঝবো, এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের স্বাগত। আজকে প্রধানত আমরা দেখব যখন অভিভাবক হিসেবে আমরা বাচ্চাদেরকে কোনো কিছু মানা করি, বারণ করি, একবার বা একাধিকবার, এবং তারপরেও যখন গিয়ে তারা ওই কাজটা করে, তখন আমাদের মধ্যে কি চলে। আমাদের মধ্যে যেটা চলে সেটা তাদের ওপর গিয়ে বা আমাদের রিয়াকশানটা তাদের ওপর গিয়ে কীভাবে প্রভাব ফেলে, এবং এই যে পরিস্থিতিগুলো পরে বা তৎক্ষণাৎ খারাপ বলে মনে হচ্ছে বা একটা খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে, সেটাকে অন্য রকমভাবে কী করে সামলানো যায়। বাচ্চাদেরকে যখন আমরা কোনো একটা কাজ করতে মানা করি বা বারণ করি, সেটা হতে পারে একবার বা একাধিকবার। এই মানা করার পর যখন আমরা বাচ্চাদের মধ্যে জেদ দেখি যে ওই কাজটাই করছে, তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমাদের মধ্যে একটা প্রক্রিয়া স্টার্ট হয়। 1996 সালে নিউরোসায়েন্টিস্ট ডক্টর জোসেফ লেডক্স এই প্রসেসটাকে বর্ণনা করেছিলেন। অদ্ভুত রকম একটা প্রসেস। যখনই আমরা দেখি একটা বাচ্চা জেদের বশে একটা কাজ করছে, ঠিক যেটা আমরা বলেছি সেটার অপোজিটটা করছে বা সেটা মানছে না, তখন আমাদের মধ্যে আমাদের ব্রেনের যে অ্যালার্মিং সিস্টেম অ্যামিগডালা একটা সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা দিয়ে আমাদেরকে অ্যালার্ট করে যে একটা বিপদের পরিস্থিতি তৈরি হয়েছে বা একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানে আমরা যেটা চাইছি সেইভাবে হচ্ছে না। এর ফলে কি হয়, আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের যুক্তি বা সংযমের কেন্দ্র বলা যায়, সেটা সুইচ অফ হয়ে যায়। মজা করে এই ঘটনাটাকে অ্যামিগডালা হাইজ্যাক বলা হয়। যখন এই পরিস্থিতিটা হয়, তখন আমাদের শরীরের ভেতরে অ্যাড্রিনালিন এবং কর্টিসল, মানে যেটা স্ট্রেস হরমোন, সেটা নিঃসরণ হওয়া শুরু হয় এবং আমরা চিন্তা ভাবনা করে কিছু করার আগেই একটা রিয়্যাক্ট করে ফেলি। আমাদের মনে হয় ও জেদের বশে এটা করছে বা এটা করেছে, তার মানে হচ্ছে ও আমাকে অপমান করার জন্য এটা করেছে বা আমার কথা শুনতেই চায় না। কিন্তু আসল ঘটনা একটু আলাদা। আমরা এর আগের পর্বে দেখেছি যে একটা বাচ্চা কেন এরকম করে। সাধারণত অনিচ্ছাকৃত করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত বা বেটার টু সে, একটু আগে বললাম, আমরা ঠিক যেরকমভাবে চেয়েছি সেরকমভাবে করেনি। বিজ্ঞান বলছে যে মানুষের যে যুক্তিবাদী মস্তিষ্কের অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে যেখান থেকে যুক্তি, কোনো পরিস্থিতির পরিণাম সেটা নির্ধারণ করতে পারে, সেটা তৈরি হতে বা একটা ম্যাচিওর হতে মোটামুটিভাবে 25 বছর বয়সটা লাগে। মানে ওই রকম সময় গিয়ে ধরা যেতে পারে বা মোটামুটি তৈরি হয়। একটা বাচ্চার শরীরে ইচ্ছে বা অনুভূতি বা ইম্পালস, এটাকে কন্ট্রোল করার মতন কোনো ক্ষমতাই থাকে না। একটা বাচ্চা কিন্তু জন্মগতভাবে একজন বিজ্ঞানী, মানে বেটার টু সে কোনো কিছু জিনিসের পরিণামটা কি সেটাও দেখতে যায়। আপনি যখন বলবেন যে এটা করো না, ও দেখতে চায় এটা করলে কি হয়। এখন তার কাছে এটা কিন্তু অবাধ্যতা নয়, বা তার দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অবাধ্যতা নয়, এটা তার দুনিয়া বা তার পরিবেশ, তার আশেপাশের জগৎটাকে চেনার একটা প্রসেস। কিন্তু পরিস্থিতির নিরিখে প্রভাবটা অন্যরকম হয়ে যায়। আমরা যখন বাচ্চাদেরকে বকি, তখন কিন্তু ওদের মধ্যেও এই যে অ্যামিগডালা হাইজ্যাকের ব্যাপারটা কিছুক্ষণ আগে বললাম, সেটাও ওদের মধ্যে চলে। এই অ্যামিগডালা হাইজ্যাকে ওদের মধ্যে ভয় ছাড়া আর কিছুই থাকে না। বাচ্চাকে বকলে বা বাচ্চাদেরকে বকলে বাচ্চাদের মধ্যে 3টে পরিস্থিতি তৈরি হয়। 3টের মধ্যে যে কোনো একটা পরিস্থিতি হতে পারে। প্রথমটা হচ্ছে ফ্রিজ।
সে নিস্তব্ধ হয়ে কিছু না বলে চুপচাপ যে পজিশনে ছিল সেই পজিশনে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। 2 নম্বর পরিস্থিতি বা 2 নম্বর অবস্থা সেটা হচ্ছে ফ্লাইট, কাঁদবে, পালিয়ে যাবে এবং লুকাবে। 3 নম্বর পরিস্থিতি ফন, যেক্ষেত্রে আপনার কাছে অনবরত ক্ষমা চাইবে, শুধু চাইবে ওই অবস্থাতে ওই পরিস্থিতি যেন ঝড়টা থেমে যায়। দেখুন, এই সবকটা পরিস্থিতির মধ্যে কোনোটাতেই কিন্তু শিক্ষা বলে কিছু থাকছে না। শিক্ষা মানে কিন্তু এই নয় যে এবিসিডি লেখাপড়া। শিক্ষা মানে কোনো একটা পরিস্থিতি ভালো হলো না খারাপ হলো, ভালো হতে পারে বা খারাপ হতে পারে, বিপদ হতে পারে নাকি সব কিছু নিরাপদ, এই জিনিসটা শেখা বা বাচ্চাকে শেখানোটাও একটা শিক্ষা। এই পরিস্থিতিগুলোর মধ্যে কিন্তু ভয় ছাড়া আর কিছুই থাকে না, শিক্ষার কোনো পরিস্থিতি থাকে না। অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে যেটা শেখাতে চাইবেন সেটা কিন্তু এই পরিস্থিতিতে শেখানো যাবে না। আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর জন গটম্যান বলেছিলেন যে আপনি সন্তানের সঙ্গে যে ভাষাতে কথা বলবেন সেটাই তার আভ্যন্তরীণ স্বরে পরিণত হবে। অর্থাৎ আপনি বকছেন অথচ অন্য কোনো কথা বলছেন না, যেটা চাইছেন সেটা আপনার কণ্ঠস্বরে আপনার সন্তান শুনতে পাচ্ছে ভেতর থেকে। অদ্ভুত পরিস্থিতি এটাই হয়ে থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণায় উঠে এসছে যে সমস্ত বাচ্চারা বারবার এরকম বকাবকি বা এরকম পরিস্থিতির মধ্যে পড়তে থাকে তাদের মধ্যে ক্রনিক স্ট্রেস এবং অ্যাংজাইটি অর্থাৎ দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং মানসিক চাপের সমস্যা, বাবা মায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখা, নিরাপত্তাহীনতা, মিসবিহেভ, এরকম সমস্যাগুলো বাড়তে থাকে এবং পরবর্তীকালে নিজের যে সম্পর্কগুলো তৈরি হয় তাতেও এগুলোকে রেপ্লিকেট করতে চায়। দেখুন, অভিভাবক হিসেবে আমরা আমাদের বাচ্চাদেরকে শাসন করব, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু শাসন এবং শাসানো এই দুটো আলাদা, এটা তো এক করে দিলে চলবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে অ্যাকশনস মানে আমাদের যে অ্যাকশনসগুলো হয়, যে কাজগুলো হয় বা যেটা আমরা করি, যেভাবে অ্যাক্ট করি সেটার নিয়ন্ত্রণ, ভাষার উপযুক্ত ব্যবহার, ইমোশন কন্ট্রোল, পরিস্থিতির নিয়ন্ত্রণ, এগুলোর দক্ষতা আমাদের প্রাপ্তবয়স্কদের থাকে। এখন এই দক্ষতাগুলো কতটা ব্যবহার হচ্ছে বা হচ্ছে না সেটার উপর নির্ভর করে বাচ্চারা আমাদের কথা শুনবে কি শুনবে না। বিখ্যাত অস্ট্রেলিয়ান সাইকোলজিস্ট অ্যালফ্রেড এডলার উনি বলেছিলেন যে মানুষের প্রত্যেকটা আচরণের পেছনে একটা না একটা উদ্দেশ্য থাকে, বাচ্চাদেরও তাই থাকে। কিছু কিছু ক্ষেত্রে সংযোগ, কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা, কিছু কিছু ক্ষেত্রে সেটা স্বায়ত্তশাসন। এখন আমরা যদি এই উদ্দেশ্যগুলোকে বুঝতে পারি তাহলে আমরা ওদের আচরণগুলোকে কন্ট্রোল করে দিতে পারবো। দেখুন, গবেষণার মাধ্যমে বেশ কয়েকটি পদ্ধতি বা বেশ কয়েকটি প্রক্রিয়া বা কৌশল উঠে এসছে যেগুলো অভিভাবকরা মানতে পারে। প্রথম যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় 5 সেকেন্ড পজ। যখন দেখছেন আপনার সন্তান অবাধ্যতামূলক কোনো কাজ করেছে বা আপনি যেটা চাইছেন সেটা করছে না, অন্যটা করছে, ঠিক উল্টোটা করছে, বা যেটা বারণ করছেন সেটাই করছে, এই পরিস্থিতিগুলো আপনার চোখের সামনে হওয়ার পর আপনাকে 5 সেকেন্ডের জন্য নিজেকে একটুখানি পজ দিতে হবে, নিজেকে একটু দাঁড় করাতে হবে। যে সময় আপনি একটু কয়েকটা গভীর শ্বাস নেবেন, যাতে করে আপনার অ্যামিগডালা যেটা হাইজ্যাক হতে বসেছিল বা হাইজ্যাক হতে যাচ্ছিল সেটা না হয়। তাহলে দেখবেন পরিস্থিতিটাকে আপনি একটু অন্যভাবে ভাবলেন, অন্য দিকে ঘুরিয়ে দিলেন। 2 নম্বর হচ্ছে হল্ট টেকনিক। এরকম পরিস্থিতিতে পড়লে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি হাংরি বা ক্ষুধার্ত? আপনি কি অ্যাংশিয়াস বা কোনো একটা কারণে উদ্বিগ্ন? আপনি কি লোনলি বা একাকিত্ব ফিল করছেন? নাকি আপনি টায়ার্ড বা ক্লান্ত? অনেক সময় আমাদের ভেতরের এই রকম অনুভূতিগুলোর জন্যই আমরা পরিস্থিতিতে একটু অন্যরকম করে ফেলি এবং বাচ্চাদের উপরে গিয়ে রাগটা পড়ে। আর 3 নম্বর হচ্ছে পজিটিভ রিডাইরেকশন। ধরুন আপনার বাচ্চাটি সোফার উপরে উঠে লাফাচ্ছে, আপনি কি করলেন? বললেন যে দাঁড়াও, সোফার উপর লাফিও না, আপনি নিচে বিছানা করছি বা একটা বালিশ রাখছি বা একটা ম্যাট পেতে দিচ্ছি, আমরা দুজনে মিলে ওর উপরে লাফাবো। তাহলে কী হলো, ওর যে লাফানোর ইচ্ছা সেটাও পরিপূরণ হলো, আর আপনিও ওকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন যাতে বিপদটা না হয়, যাতে খারাপ কিছু না হয়, কোনো কিছুই খারাপ হলো না। এখন ব্যাপারটা হচ্ছে এই পরিস্থিতিটা করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আমাদের কাজ ছেড়ে ওদের সঙ্গে আসতে হবে। হ্যাঁ, কারণ ঘোড়াকে কন্ট্রোল তো মাঠের বাইরে থেকে হবে না, তার জন্য মাঠের ভেতরে ঢুকে ঘোড়ার ওপরে উঠে তারপরে লাগামটাকে টেনে ধরতে হবে। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে কাজটাকে একটুখানি হয়তো সাইড বাই করতে হবে। এইবার একটা ভাইটাল কোয়েশ্চেন আমি আপনাদেরকে করি। এই যে 3টে পদ্ধতি বললাম, এই 3টে পদ্ধতি কি হিট অফ দ্য মোমেন্টে আপনার মনে থাকবে? মানে আপনি রেগে গেছেন, চিৎকার করছেন, সেই সময় কি আপনার মনে থাকবে?
আপনার অ্যামিগডালা অলরেডি হাইজ্যাক হয়ে গেছে, সেই সময় কি আপনি বলবেন এই দাঁড়া আমি একটু শ্বাস নিয়ে নিই, বা এই দাঁড়া হল্ট টেকনিক না, এটা তো এরকম করতে হয় না, এটা থাকে না। ক্রিকেট খেলায় দেখবেন যে ব্যাটসম্যান বল যেদিকে আসছে সেই দিক অনুযায়ী পা রেখে কোমরটা ঘুরিয়ে ব্যাটটাকে সেই দিকে ঘোরায়, কিন্তু কোন দিকে বল আসছে, কোন দিকে তার কোমর বা পা ঘুরবে বা ব্যাটটা কোন দিকে চলবে সেটা চিন্তা করার মতন সময় বা পরিস্থিতি তার থাকে না, সেটা অটোমেটিকই তার শরীর করে দেয়। তার কারণ হাজার বার লাখ বার ওই রকম শটসগুলো ও নেটে প্র্যাকটিস করেছে। এটাকে মাসেল মেমোরি বলে, অর্থাৎ যে ক্ষেত্রে একটা নলেজ শুধুমাত্র নলেজ কন্ডিশনে না থেকে সেটা মাসেলে কনভার্ট হয়েছে, একটা অটোমেটিক্যালি রিফ্লেক্সে চলে আসে। যখন আমরা একটা প্র্যাকটিস বা একটা অভ্যেসকে বারবার করে প্র্যাকটিস করতে থাকি তখন সবসময় আমাদের ওই অভ্যেসটাই বা ওই প্র্যাকটিসটাই ওই কৌশলটাই চলতে থাকে। সেই জন্য কী করবেন, প্রথমত হচ্ছে যে কোনো একটা আপনি ব্রেক বা যে কোনো একটা পদ্ধতি বলতে পারেন, যে কোনো একটা ব্রেক বলতে পারেন, সেটাকে আপনি রেগুলার প্র্যাকটিস করুন। তিনটেকে প্র্যাকটিস করতে হবে না, যে কোনো একটা পদ্ধতি নিন। সেটা হতে পারে যে আপনার ওরকম পরিস্থিতি হলে আপনি হয়তো পরিস্থিতি থেকে একটুখানি সরে যাবেন কিছুক্ষণের জন্য, হয়তো একটু জল খাবেন, হয়তো চুপচাপ দাঁড়িয়ে থেকে যে ব্রিদিং প্র্যাকটিস করা সেটাই করবেন, অথবা চোখে মুখে জল দেবেন বা জল পান করবেন, কিছু একটা করবেন। বা হয়তো আপনি নিজে নিজেকে বলবেন যে না আমি এখন রেগে গেছি, আমি এখন কিচ্ছু কথা বলবো না বা আমি কিছু রিয়্যাক্ট করব না। এটা সব পরিস্থিতিতে, যখন খারাপ পরিস্থিতি আসছে না বা আপনি এমন কিছু দেখছেন না যে আপনার সন্তান অবাধ্য হয়ে কিছু করছে, যখন আপনি নর্মাল কন্ডিশনও আছেন তখনও যদি মনে মনে ভেতর ভেতর এগুলোকে প্র্যাকটিস করতে থাকেন তখন দেখবেন শরীর অটোমেটিক্যালি রিয়্যাক্ট করবে যখন ওরকম একটা রাগের পরিস্থিতি বা একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। 3 নম্বর হচ্ছে আপনি নিজের ট্রিগারটাকে চেনার প্রশ্ন করুন। একটু শান্ত হয়ে বসে প্রশ্ন করুন যে কোন পরিস্থিতি, কোন ঘটনা, কোন কথা বা কোন আচরণগুলো আপনার রাগ ট্রিগার করায়। যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর পাবেন তখন অনেক কিছুর সমাধান পাবেন যেটা এক্ষুনি আমি আপনাকে বলে দিতে পারবো না, কিন্তু আপনার পরিস্থিতি কন্ট্রোল করতে হেল্প করবে। কানেক্ট বিফোর ইউ কারেক্ট। ঘটনার 10 থেকে 15 মিনিট পর আপনার সন্তানের পাশে গিয়ে বসুন, তাকে জড়িয়ে ধরুন, তাকে আদর করে প্রশ্ন করুন বা কথা বলুন যে তখন কি হয়েছিল, তখন তুমি কি করতে চাইছিলে, তখন কি তুমি ভয় পেয়ে গেছিলে। একটা কথা মনে রাখবেন যে একটি বাচ্চা অভিভাবকদের কাছে নিরাপদ জায়গা পেলে কিন্তু সে খুব অ্যালার্টভাবে, সতর্কভাবে, সজাগভাবে কথা শোনে। কিন্তু ভয় পেয়ে থাকলে আইদার ফ্রিজ, না হলে ফ্লাইট, না হলে ফোন, যেগুলো কিছুক্ষণ আগে আমি বললাম। আর যদিও বা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি চিৎকার করে ফেললেন, প্রচণ্ড বকে ফেললেন, তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চান। ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন না, বরং ও শিখবে যে কোনো কিছু খারাপ হলে সেটার সংশোধন করা যায়। এটাকে রিপেয়ার বলে, যার সম্পর্কে আমরা নেক্সট পর্বে ডিটেলসে আলোচনা করব। আজকের আলোচনাটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না।